সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আপনাদের আমার আগের আলোচনার ধারাবাহিকতাতেই ফিরে এলাম টিউটোরিয়াল সেকশনে। আজকে আমি চতুর্থ বর্ষের কেস টেকিং ও রেপার্টরি সেকশনে যে আলোচনাটি করছিলাম, যে টপিকটি নিয়ে কেস টেকিংয়ের বা রোগীলিপি প্রণয়নের মৌলিক পদ্ধতি বা ধাপ, এই বিষয়টিতে আমি আবার ফিরে আসছি। এরপর হচ্ছে চিকিৎসক নিজে তথ্যগুলো নেবেন। সেখানে ডক্টর হানিম্যান বলে দিচ্ছেন যে কিভাবে নেবেন আপনি। সেখানে আপনার নিজের চোখ, কান, নিজের যে ইন্দ্রিয়গুলো আছে, স্পর্শ, জিহ্বা, ঘ্রাণশক্তি, এই সমস্ত কিছুকে ব্যবহার করবেন এবং তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার লিখতে হবে। আপনি কি দেখেছেন, কি শুনেছেন, কি স্পর্শ করেছেন, উত্তাপ কিংবা শীতলতা কি অনুভব করেছেন, রোগীর কণ্ঠস্বরকে কেমন শুনলেন, আনুষাঙ্গিক সমস্ত কিছু, তার বুকের শব্দগুলোকে কীরকম শুনলেন, অর্থাৎ আপনার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে অবস্থাকে অনুধাবন করতে হবে। যাবতীয় অবস্থাকে বলা হয় যে চিকিৎসক শোনা, দেখা এবং স্পর্শ, এই তিনটি হচ্ছে প্রধান বিষয়। ডক্টর হানিম্যান এই তিনটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। এই তিন পদ্ধতিকে রোগী পরীক্ষা ও পর্যবেক্ষণ করতে হয়। এই হচ্ছে দ্বিতীয় কর্তব্যের কাজটি, কিভাবে রোগীর কাছ থেকে আপনি সমস্ত তথ্য সংগ্রহ করবেন। এর পরের ধাপটি হচ্ছে বর্ণনাকারীদের নিকট থেকে প্রাপ্ত লক্ষণগুলো আপনি একদম তারা যেভাবে বলেছে সেই ভাষাতে খাতায় লিখবেন। এখানে আবার বলে নিচ্ছি, অনেকেই এই ভুলটি করেন যে নিজের মতো করে সাজিয়ে নেন। কখনোই তা করবেন না। রোগী যা বলে ঠিক সেভাবেই লেখা উচিত। শুধু একদমই যদি আঞ্চলিক ভাষা ব্যবহার করে সেটুকু আপনি আপনার নিজের ভাষায় লিখতে হয়তো পারেন, কিন্তু রোগী যে প্যাটার্ন ব্যবহার করছেন ভাষার উপর, আমি আগেও বলেছি যে ভাষা কিন্তু খুব জটিল একটি বিষয়। আমি তাকে চিনি আর আমি তো তাকে চিনি, এ দুটো কিন্তু এক জিনিস নয়। ভালো এবং ভালো এ দুটো কিন্তু এক নয়। একটা শব্দের মধ্যেও ডিফারেন্স এসে যায়, শুধু সাময়িক একটু টানের ডিফারেন্সের কারণে, অ্যাকসেন্টের ডিফারেন্সের কারণে। সেখানে রোগীর ভাষাকে যদি আপনি অবিকল রাখেন, তাহলে পরবর্তী জীবনে আপনার ট্রিটমেন্টে যদি কোনো ভুল হয়, আপনি আবার ফিরে গিয়ে দেখতে পারবেন রোগী কী বলেছে। কিন্তু যদি আপনি তাকে পরিবর্তন করে লেখেন, তাহলে আপনি পাবেন রোগীর কথা শোনার পর আপনি কী ভেবেছেন। অর্থাৎ এখানে আপনার ভাবনা থাকবে, রোগীর কেস থাকবে না, কিন্তু আপনার থট প্রসেসের প্রতিফলন থাকবে, রোগীর কথা কিন্তু থাকবে না। আপনি কিন্তু রোগীর কথা আপনার সমগ্র জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা গুরুত্বপূর্ণ। এই কারণে রোগী ঠিক যা বলেছেন, যে ভাষায় বলেছেন, আপনি সে ভাষাই প্রথমে লিখুন না। ডক্টর হানিম্যান এটাকে বেশ গুরুত্ব সহকারেই কিন্তু বলেছেন। এবং তিনি আরও বলেছেন, তিনি যে যে তথ্যগুলো দেবেন, একটি প্রসঙ্গে কথা বললেন আমার কানে ব্যথা বললেন, এবার পরবর্তী প্রসঙ্গ আমার নাকে ব্যথা বলতে গেলে তার মাঝখানে আপনি অবশ্যই কয়েক লাইনটা পৃথক রেখে তারপরে লিখবেন। কেন করবেন এটা? রোগীকে আপনি থামাতে পারছেন না, রোগীর বর্ণনা আপনাকে শুনে যেতে হচ্ছে, রোগীর কথা আপনি তার কথার সাথে সাথে লিখছেন। এ সময় আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনার কানের ব্যথা কখন বাড়ে কখন কমে, ডিস্টারবেন্স ক্রিয়েট করলো, এটা করা যাবে না। হয়তো রোগী ভুলেই যাবে এরপরে তার নাকে ব্যথা হওয়ার কথা বলার কথা ছিল, এটা ভুলেই যাবে। তো কাজেই এটাকে তার ফ্লোকে নষ্ট করবেন না, বরঞ্চ কিছু জায়গা আপনারা ফাঁকা রাখবেন। লক্ষণের স্থান, অনুভূতি, হ্রাসবৃদ্ধি, কনকমিটেন্স, বিভিন্ন আনুষঙ্গিক লক্ষণ, সহগামী লক্ষণ, বিভিন্ন বিষয়গুলো থাকে। তো সেগুলোকে পূর্ণ করতে গেলে ওই জায়গাটুকু পরবর্তীতে প্রয়োজন হবে। ওই ফাঁকা জায়গাটুকু না রাখলে আপনাকে সেটা লিখতে হবে পরে, বহু পরে শেষে গিয়ে লিখতে হবে। এবং সেখানে যদি বারবার অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে, যদি বারবার আপনাকে মেলাতে হয়, আমার জীবনে কিন্তু আমি রোগী দেখেছি যে গরম প্রয়োগে উপশম হচ্ছে তার ব্যথার, কিন্তু হুবহু সেই ব্যথাটি হতে পারে রোগীর হয়তো কোনো কারণে ভুলও থাকতে পারে, নাও থাকতে পারে, তবে রোগী যা বলবে তার উপর তো আস্থা আনতে হবে। বারবার জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু রোগীর স্টেটমেন্ট যখন একই থাকবে তখন তো আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি কিন্তু এটা দেখেছি, এক পেশেন্টের কোনো ব্যথা, সেটা প্রথমে গরমে উপশম হতো, কিন্তু কিছুদিন পর রোগী এসে বলল যে আমার ঠান্ডায় উপশম হয়। আগে গরমে হতো, এটাও যেমন কনফার্ম করলেন, ঠান্ডায় হতো, এটাও কনফার্ম করলেন। এইবার যদি এইগুলোকে আলাদা আলাদাভাবে লিখে রাখতাম যে এখানে কনুইয়ের ব্যথা, আরেক জায়গায় গিয়ে তা আমার
গরমে উপশম হয়, তবে এই ডিফারেন্সিয়েশন করতে গেলে মুশকিল হয়ে যেত। স্বাভাবিকভাবে আমি দেখতাম কনুইতে ব্যথা, এবং সেখানে আমি কোনো মডালিটিস দেখতাম না, অন্য কোনো জায়গায় আছে কিনা আমার মাথায়ও নেই, মনেও নেই। স্বাভাবিকভাবে তখন আমার কাছে মনে হতো এর মধ্যে এই বিশেষ পরিবর্তনটি ঘটেনি। আপনাদের সামনেও আমি এই কথাগুলো বলতে আজকে পারতাম না যে এই ধরনের ঘটনা ঘটে, এই অভিজ্ঞতাটি আসতো না, এই পর্যবেক্ষণ সৃষ্টি হতো না, আমরা সবাই ভুল করতাম। যাই হোক, এই কারণে পৃথক পৃথক সত্রে লিখতে হবে, যেন প্রথমে অসম্পূর্ণভাবে বলা কথাগুলোকে পরে বিস্তৃতভাবে চিকিৎসক নিতে পারেন, আপনি নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা কিন্তু পরবর্তী জীবনে এই কাজগুলো করতে হবে, এই টেকনিকগুলোকে অবশ্যই আপনারা ফলো করবেন, মাথায় রাখবেন। কেসের প্যাটার্ন এক এক রোগীতে এক এক রকম হতে পারে। আমি বলেছি যে আপনি কার কাছ থেকে তথ্য নেবেন সেটাও কেস টু কেস ভ্যারি করতে পারে। সেখানে এই কেসগুলো সম্পূর্ণ কেসটির প্যাটার্ন ভিন্ন হতে পারে, কিন্তু আজকে যে ধাপগুলো আলোচনা করা হচ্ছে, যে নিয়মগুলো আলোচনা করা হচ্ছে, এগুলো কিন্তু কখনোই কোনো কেসেই পাল্টায় না। এগুলো কিন্তু সব কেসের বেলায় হুবহু এক। এই কারণেই সেই অন্যান্য বিষয়গুলো না বলে এই ধাপগুলো ডাক্তার হানিম্যান উল্লেখ করেছেন, যেগুলো মৌলিকভাবে সমস্ত কেসের জন্য প্রযোজ্য, এবং এটাকেই কেস টেকিংয়ের ধাপ বলে বিবেচনা করা হয়। এই কারণে এই প্রশ্নটি কিন্তু থাকতে পারে যে কেন ডাক্তার হানিম্যানের এই কয়টি বিষয়কে কেস টেকিংয়ের ধাপ বলে উল্লেখ করা হয়েছে। এরপরে ডাক্তার হানিম্যান বলছেন যে নিখুঁত রোগী চিত্র অঙ্কনের জন্য রোগীর বর্ণনা তার আত্মীয় স্বজন সেবাকারীদের বর্ণনার উপর নির্ভর করলেও চিকিৎসককে তার নিজের বিবেক, বুদ্ধি, পর্যবেক্ষণ শক্তি, ধৈর্য ও মানব প্রকৃতি সম্বন্ধে অভিজ্ঞতা এগুলো প্রয়োগ করতে হয়। ডাক্তার হানিম্যান এই শব্দগুলো কিন্তু একটি একটি করে ব্যবহার করেছেন। বিবেক, বুদ্ধি, পর্যবেক্ষণ শক্তি, ধৈর্য, মানব প্রকৃতি সম্বন্ধে জ্ঞান, সতর্কতা, এগুলোই কিন্তু একজন কেস টেকিংকারী চিকিৎসকের গুণাবলী। এখানে খুব অল্প কথায় ডাক্তার হানিম্যান একজন কেস টেকিংকারী চিকিৎসকের কী গুণাবলী হবে তা বলে দিচ্ছেন। সবার কথা চিকিৎসক নেবেন, নিজের কথাও, নিজের স্পর্শন, নিজের ঘ্রাণের মাধ্যমে যে তথ্য নিলেন, নিজের কানের মাধ্যমে যা শুনলেন, শ্রবণ করলেন, যা চোখের মাধ্যমে যা দেখলেন, দর্শন করলেন, এগুলোকেও ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে। আমি সব সময় যা দেখি সব সময় তাই নয়, তার পিছনেও ঘটনা থাকে, তার পিছনে কি হচ্ছে। একটা পেশেন্ট আপনার কাছে কথা বলতে পারছে না, আপনি কি ধরে নেবেন? তার গলায় সমস্যা? এমনও তো হতে পারে যে আসলে তার গলায় বিন্দুমাত্র সমস্যা নেই। আপনার কেস টেকিং করার সময় তার অতীতের অত্যন্ত দুঃখজনক একটি ঘটনার কথা মনে পড়েছে এবং সে তার কণ্ঠরুদ্ধ হয়ে গেছে সেই কষ্টে, যা ন্যাট্রামিউর ইগনেশিয়ার ক্ষেত্রে বরাবরই হতে থাকে। এই ধরনের সিচুয়েশন, পরিস্থিতি আমার ক্লিনিকে আমি বহুবার দেখেছি। কনফার্ম ন্যাট্রামিউর ইগনেশিয়া রোগীদের মধ্যে এই প্রবণতা। এখানে আপনি যদি সাদা চোখে শুধু এইটুকু দেখেন রোগী কথা বলতে পারছে না এবং সেটাই যদি কাগজের মধ্যে লিখে রাখেন, তাহলে কি আপনার বর্ণনা নিখুঁত হচ্ছে? কাজেই বিবেক, বুদ্ধি, পর্যবেক্ষণ শক্তি এগুলোকে ব্যবহার করতে হবে এবং তাকে সঠিকভাবে অ্যানালাইসিস, ব্যাখ্যা, বিশ্লেষণ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। জানতে হবে মানুষের অভিব্যক্তি সম্বন্ধে, যেন আপনি আপনার প্রসঙ্গকে, কনটেক্সটকে সঠিকভাবে ধারণ করতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুণাবলীগুলোই কিন্তু ডাক্তার হানিম্যান বলে দিচ্ছেন। এরপর ডাক্তার হানিম্যান বলছেন, এইভাবে বিবরণ লেখার পর চিকিৎসক খাতায় যে লক্ষণগুলো লিখেছেন তা একটা একটা করে পাঠ করে রোগীকে শোনাবেন, যেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। একজন মানুষ প্রথম জীবনে অনেক কষ্ট করে খুব টাকা উপার্জন করলেন এবং তারপর কি পরবর্তী জীবনে আরামসে কাটিয়ে দিলেন। একটা ভালো কেস টেকিংয়ের ফলাফল কিন্তু এটাই হয়। আপনি প্রথম দিন প্রচুর কষ্ট করেন এবং সঠিকভাবে যদি কেসটি প্রসিড করতে পারেন, শুরু করতে পারেন, এরপর কিন্তু যথেষ্ট আরাম ভোগ করবেন। আমি দুই ধরনের পরিস্থিতি দেখেছি। আমি বাজে কেস টেকিং আমি নিজেও করেছি একটা সময়, এবং তার ফলাফল কী পরিমাণ ঘোর প্যাঁচ খেতে হয়, কী পরিমাণ গোলক ধাঁধায় ভুগতে হয় এবং রোগীর চাইতে চিকিৎসককে কিভাবে বেশি ভুগতে হয় তার অভিজ্ঞতা আমার নিজের আছে। আমি তার থেকেই বলছি, আপনি প্রথম দিন যদি কষ্ট করেন, আপনার আগামী দিনের রোগী আপনার কাছে হয়তো জীবনে 50 বার, 100 বার, 200 বার আসবে। এই 200 বার
আপনার অসম্মানের হাত থেকে বাঁচলেন, আপনি কষ্টের হাত থেকে বাঁচলেন, দুর্ভোগের হাত থেকে বাঁচলেন, দুশ্চিন্তার হাত থেকে বাঁচলেন এবং রাতের ঘুমটি নিশ্চিত হলো। একটা বিশাল সংখ্যক রোগী আপনারা দেখবেন, যদি দেখা যায় প্রতিটি সময় আপনার রোগীর সম্বন্ধে আপনি নিশ্চিত না থাকেন, রোগীকে নিয়ে বসে বসে চিন্তা করতে হয়, তাহলে কিভাবে রাতে ঘুমাবেন শান্তিতে? কাজেই প্রথম দিনের কষ্টটি আপনি করবেন, রোগীকে প্রয়োজনে আরেকবার কনফার্ম করবেন, জিজ্ঞাসা করবেন আর কিছু আপনার বলার আছে কিনা, এবং প্রত্যেকটি লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো তিনি বলেছেন না, ওই যে শুরুতে যে উদাহরণ দিয়েছিলাম, প্রথমে কান ব্যথা বলেছিলেন, এবার তাকে বলবেন যে আর কিছু এই ব্যাপারে আপনি বলবেন কিনা। এটা হচ্ছে চিকিৎসকের তৃতীয় কর্তব্য, তৃতীয় ধাপ, যে বিবরণ লেখার পর চিকিৎসক যেন রোগীকে শোনান এবং প্রত্যেকটি লক্ষণ আবার জিজ্ঞাসা করেন যে আর কিছু তিনি বলবেন কিনা। এটা হচ্ছে তৃতীয় কর্তব্য চিকিৎসকের। পরীক্ষার খাতায় কিন্তু এটা থাকবে, অনেক সময়ই থাকে যে কেস টেকিংয়ের সময় চিকিৎসকের তৃতীয় কর্তব্যটি কি, এটা হচ্ছে তৃতীয় কর্তব্য। আপনারা যতটুকু পারেন গুছিয়ে লিখবেন, মনে রাখবেন গাইড ফলো করে লেখাটি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, বরঞ্চ আপনার নিজের মধ্যে যে উদ্ভাবনী শক্তি আছে, আপনি কতটুকু বুঝতে পেরেছেন সেটিই আসলে গুরুত্বপূর্ণ। এরপরের ধাপ হচ্ছে রোগী বহুকাল ধরে রোগে ভুগতে থাকে, তাহলে কিছু কিছু কষ্টকর লক্ষণকে অনেক সময় স্বাভাবিক লক্ষণ বলেই মনে করে এবং তার চিকিৎসককে জানানোর প্রয়োজন মনে করে না। চিকিৎসকের সেই ব্যাপারগুলোতে এবার মনোযোগ দিতে হবে। এই বিশেষ ক্ষেত্রগুলোতে অনেক সময়ই লিডিং কোশ্চেন করার প্রয়োজন পড়ে। এটা খুব ব্যতিক্রম একটি কন্ডিশন, যদিও এটা প্রয়োজন পড়ে। বেশিরভাগ সময় দেখা যাবে যাদের খুব ভাইটালিটি লো, তাদের ঘুমের প্রবণতা অতিরিক্ত থাকতে পারে বিকালের দিকে। যদি তিনি বুঝতে না পারেন, তখন হয়তো পরিষ্কার করেও জিজ্ঞেস করতে হইতে পারে যে আপনি কি বিকালে ঘুমান, অভ্যাস আছে? এই বিকালে ঘুমাতে হচ্ছে, অবশ্যম্ভাবী ঘুমাতে হচ্ছে, এটা কিন্তু অনেকে রোগ বলে মনে করে না। অনেকের জন্য এটা রোগ নয়ও, কিন্তু কারো কারোর জন্য রোগ, কারো কারোর জন্য এটা ভাইটালিটির অত্যন্ত নিচে নেমে যাওয়ার ইন্ডিকেশন। কিংবা ধরেন কোনো কোনো মানুষের আছে সকালে ঘুম থেকে উঠে দৌড়ে বাথরুমে যেতে হয়, এই লক্ষণটি হয়তো বা তিনি গুরুত্ব দেবেন না, কিন্তু আমরা জানি যে এটি কিছু কিছু ওষুধ, ন্যাট্রামসাল, পোডোপাইলাম, এগুলোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হতে পারে এই সকালের বাথরুমটা, এবং ধরন অনুযায়ীও ডিফারেন্স হয়। যদি নামার বিছানায় থাকতেই বেগ আসে তো সালফারের পোডোপাইলামের দিকে গুরুত্বটা বেশি পায়, যদি নামার পরে হয় তাহলে ন্যাট্রাম সালফের দিকে গুরুত্বটা বেশি পায়। তো এই যে এত গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন, রোগী কিন্তু মনে করতে পারে যে নো, এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো তো হয়ই, মানুষ তো সকালে বাথরুম করবেই, বিকালে তো একটু ঘুমাবেই, কিন্তু আমাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই কষ্টকর লক্ষণগুলোকে ডাক্তার হানিম্যান বলেছেন বিশেষভাবে প্রয়োজন হলে জেনে নিতে হবে। সালফারে খুব গুরুত্বপূর্ণ, ন্যাট্রামিউরে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে 10টা-11টার দিকে প্রচণ্ড ক্ষুধা পায়। সকালে তো ক্ষুধা পাবেই, বিশেষ করে আমি ভোর 6-6টার সময় উঠি, আমি যদি না খাই 11টার সময় তো আমার ক্ষুধা লাগবেই। এভাবে যদি আপনি সব কিছুকে উড়িয়ে দিতে থাকেন ব্যাখ্যা করে, তাহলে শেষ পর্যন্ত রোগীকে দেখার মতো কোনো লক্ষণই আপনি পাবেন না। ওটা স্বাভাবিক নয়, ওটা তার বৈশিষ্ট্য। ওটাকে রোগ হয়তো বলতে পারবেন না, কিন্তু বৈশিষ্ট্য তো বটেই। তো কাজেই রোগীর এই বৈশিষ্ট্যগুলো, এই লক্ষণগুলোকে আবার জেনে নেওয়ার জন্য ডাক্তার হানিম্যান পরামর্শ দিচ্ছেন। তারপরের ধাপে বলছেন যে অনেক সময় রোগী তার অসুস্থতার কথা অতিরঞ্জিত করে বলে, আবার অনেক সময় রোগীর কথা অতি সংক্ষেপ করে বর্ণনা করে, যার ফলে অনেক প্রয়োজনীয় কথা বাদ পড়ে যায়। এই সকল ক্ষেত্রে সতর্কতার সাথে রোগীর লিপি সংগ্রহ করতে হয়, যাতে প্রয়োজনীয় কোনো দিকই বাদ না পড়ে যায়, কিংবা অপ্রয়োজনীয় বা ভুল তথ্য দিয়ে আপনার রোগী লিপি ভর্তি না হয়ে যায়। মানুষের প্রকৃতি এটা, অতিরঞ্জিত করে বলাটা। বিশেষ করে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যারা যে সমস্ত রোগী করেছেন, তাদের রিপোর্টিং হয় জঘন্য। কারণ অ্যালোপ্যাথিতে ডোজ বাড়ানোর একটা প্রবণতা থাকে, হোমিওপ্যাথিতে থাকে ওষুধ কমানোর প্রবণতা। রোগী সুস্থ হবে, ক্রমান্বয়ে তার ওষুধ কমতে থাকবে, প্রয়োজন হবে না, আরও কম আরও কম আরও কম, একদিন তার আর ওষুধ প্রয়োজন হচ্ছে না। এভাবেই আমরা রোগীদের ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু অ্যালোপ্যাথিতে হয় তার সম্পূর্ণ ভিন্ন চিত্র। রোগীকে আজকে যে ওষুধটি দিতে হচ্ছে, কালকে তাকে আরেকটু ডোজ বাড়িয়ে দিতে হবে। আজকে অ্যান্টাসিডে হচ্ছে, কালকে তার রেনিটিড লাগবে, তারপরের দিন সেকলো, ওমিপ্রাজলের হাই ডোজ, এভাবে ক্রমান্বয়ে তার ডোজিং বাড়াতে হয়। এটা হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে। তারা মনে করে যে প্রথমেই যদি আমাকে সেকলো দেয়, ওমিপ্রাজল হাই ডোজ দেয়, তাহলে তো আমি ভালো হয়ে যেতাম। হোমিওপ্যাথিতে এসেও সেই জ্ঞানটি তারা প্রয়োগ করার চেষ্টা করে। এছাড়াও বহু কারণে মানুষ অতিরঞ্জন করে। হাইপোকন্ড্রিয়াক রোগী, যাদের বাড়িয়ে বলাটি স্বভাব, কিংবা যারা সিম্প্যাথি টেনে আনতে চায়,
ধরুন পালসেটিলার রোগী, যাদের মূল কথাই হচ্ছে অন্যের অ্যাটেনশন গ্রো করা, কার্সিনোসিনের রোগী যার কাজই হচ্ছে অন্যের অ্যাটেনশন গ্রো করা, কিংবা ক্যালকেরিয়া সাল্প যে চায় যে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক, এরকম যারা আছেন তাদের প্রত্যেকের প্রবণতাই থাকবে একটু অতিরঞ্জিত করে বলার, কিংবা সালফার হতে পারে যে বোঝাতে যাচ্ছে যে সে বহু কিছু জানে, হতে পারে আর্সেনিক অ্যামালগাম যে তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পাণ্ডিত্য প্রকাশ করতে চাচ্ছে এবং যে আদৌ মনে করে যে চিকিৎসক তার চাইতে কম জানে। তো তারা এরকম বহু প্রকারের আচরণ করতে পারে, আপনাকে তা অনুধাবন করতে হবে, জানতে হবে, এবং সেগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে লিখতে হবে, প্রকৃত সত্যটাকে তুলে আনতে হবে, পাশে নোট লিখতে হবে আপনি সেই সম্বন্ধে কি ধারণা করছেন। ডক্টর হানিম্যান এই বিষয়গুলোকে তুলে ধরেছেন যে অতিরঞ্জিত করে বলে, আবার অনেকে অলসতাবশত বলেও না। হ্যাঁ, আমার নিজের জীবনে এটা বহুবার হয়েছে, আমাকে খুশি করার জন্য অযথাই এসে বলেছে আমি ইমপ্রুভ করেছি। আমি কখনোই কোনো রোগী যদি বলে ভালো আছি কিংবা খারাপ আছি, এক কথায় কখনোই গ্রহণ করি না। আমি সবসময়ই বলি, এবার আমাকে বুঝিয়ে বলুন যে কেন বললেন আপনি ভালো আছেন, কেন বললেন আপনি খারাপ আছেন। ডক্টর হানিম্যান আমাদের বলছেন যে এই বিষয়টিতে আপনার খেয়াল রাখতে হবে যাতে কোনো জিনিস বাদ না পড়ে, আবার কোনো জিনিস যেন অতিরঞ্জিত না হয়। ভুল তথ্য রোগী দিয়েছে, শুনুন, রোগীরা 4 বছর 5 বছর 6 বছর হোমিওপ্যাথিক পড়াশোনা করে আপনার কাছে চিকিৎসা নিতে আসেননি। তারা কিন্তু আপনাকে ভুল তথ্য দেবে, এটা আপনাকে মেনে নিতে হবে, তার উপরে রাগালেও চলবে না। তারা পড়াশোনা করে আসেননি, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তার স্বভাবের বহিঃপ্রকাশ ঘটাবেন আপনার সামনে এসে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি পড়াশোনা করেছেন, রোগীর সেই ভুলগুলো থেকে উত্তরিত হয়ে সঠিক জিনিসকে আপনার নিজের খাতার মধ্যে লিপিবদ্ধ করা আপনার দায়িত্ব, রোগীর দায়িত্ব নয়। যদিও রোগীরা যদি সতর্ক থাকে এই ব্যাপারে, তা অবশ্যই রোগীদের জন্যই ভালো, আপনার জন্য সহযোগিতামূলক, কিন্তু তাদের ভুলের জন্য তাদের দায়বদ্ধ করা যাবে না। আমি কখনোই মনে করি না কোনো চিকিৎসক বলতে পারেন রোগীর রিপোর্টের ভুলের কারণে আমার কেসটা নষ্ট হয়েছে। যদি আপনাকে পাস করে রোগী ভুল রিপোর্ট দিতে পারে, তবে তার দায়িত্ব অবশ্যই আপনার। এটাই হানিম্যান বলছেন যে অতি সতর্কতার সাথে রোগীলিপি সংগ্রহ করতে হয়, যাতে প্রয়োজনীয় কোনো দিক না বাদ পড়ে, সতর্কতার সাথে। মোদ্দা কথাটি হচ্ছে এই ধাপগুলো পূরণ করে আপনাকে রোগীলিপি সম্পন্ন করতে হবে, আর এগুলো হচ্ছে মৌলিক কাজ রোগীলিপি সংগ্রহের। কাজেই এখানে এই ধাপগুলোর আলোচনাটি আজকে আমি সম্পন্ন করলাম। ডক্টর হানিম্যান ঠিক যেভাবে তার অর্গান অফ মেডিসিনে বর্ণনা করেছেন, যে ধাপগুলোকে বর্ণনা করেছেন, সেই প্রক্রিয়াটিকে বর্ণনা করা হলো। কি কি বিষয় সতর্ক থাকতে হবে বর্ণনা করা হলো কি কি উপাদান নিয়ে একটি কেস টেকিং আপনি গঠন করলেন সেগুলো। তো প্রশ্ন বহুভাবে, এর মধ্যে থেকেও বহুভাবে আসতে পারে। যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন রোগীলিপি সংক্রান্ত, এই ধাপগুলো উপাদান সংক্রান্ত, সতর্কতা সংক্রান্ত, আপনারা অনায়াসে পরীক্ষার খাতায় সেগুলো লিখতে পারবেন। কিন্তু পরীক্ষার খাতায় লেখাটি বড় কথা নয়। আমি শুরুতেই বলেছি, এটা কিন্তু আপনার জীবনের জ্ঞান, এই প্র্যাকটিক্যাল জ্ঞান আপনাকে বাস্তবায়ন করতে হবে, এক্সিকিউট করতে হবে আপনার বাস্তব জীবনে রোগীদেরকে নিয়ে। তো কাজেই এগুলো একদম অন্তরাত্মা নিয়ে বুঝে নিন, উপলব্ধি করে নিন, পারলে বাস্তবে প্রয়োগ করুন, দেখবেন যে আপনার সমস্ত কিছু সুশৃঙ্খল হয়ে আসবে, ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে যাবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কেস টেকিং বলার অপেক্ষা রাখে না, অন্যান্য আলোচনাতেও বলেছি। আমি আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলোকে সিরিয়াসলি নেবেন, সর্বক্ষণ এগুলো মনে রাখতে হবে আপনার কেস টেকিংয়ের সময়টিতে, তখন আর পরীক্ষার খাতায় লিখতে আপনার সমস্যা হবে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনাটি সমাপ্ত করতে যাচ্ছি। আশা করি এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য, পরামর্শ বা প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার এই সাবজেক্টের পরবর্তী কোনো টপিক নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।